আচ্ছা, আমাদের বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল থেকে আজকে শুরু করব। তো বংশগতীয় বস্তুর প্রধান উপাদান হচ্ছে যে ক্রোমোজোম। হ্যাঁ, বংশগতীয় বস্তুর প্রধান উপাদান কি? ক্রোমোজোম। তো আমরা লাস্ট দিন ক্রোমোজোম নিয়ে অনেক পড়াশোনা করেছিলাম আর কি। হ্যাঁ, ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের মধ্যে কী কী পেতে পারি বা ক্রোমোজোমের বিস্তারিত গঠন এখন আমরা জানব। তো এর মধ্যে আমরা কি পাবো? শুরুতেই নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করব, এরপরে ধাপে ধাপে বাকিগুলো আর কি। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড থেকে কী তৈরি হতে পারে বা নিউক্লিক অ্যাসিড কিসের গাঠনিক উপাদান, এগুলা। তো নিউক্লিক অ্যাসিড দেখো, নিউক্লিক অ্যাসিড এখান থেকে কয়েকটা বিষয়গুলো মনে রাখিও, একটা রিডিং দিয়ে মনে রাখিও, এগুলো বোঝার কিছু নাই। যে নিউক্লিক অ্যাসিড সর্বপ্রথম কে লক্ষ্য করেন? হ্যাঁ, নামকরণ করেন কে? কে নামকরণ করেন? যে মিশার। হ্যাঁ, ফ্যাট রিচ মিশার সর্বপ্রথম এটাকে নিউক্লিন নামকরণ করেন। এরপরে হচ্ছে বিজ্ঞানী অল্টম্যান নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখতে পান এবং তিনি এর নাম দেন নিউক্লিক অ্যাসিড। যেহেতু অ্যাসিড ধর্ম দেখতে পান, এই জন্য উনি অ্যাসিড শব্দটা যোগ করেন, নিউক্লিক অ্যাসিড। পরবর্তীতে লেভাইন 1921 সালে ডিএনএ এবং আরএনএ নামে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন, মানে ডিঅক্সিরাইবো, একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এগুলো আবিষ্কার করেন, তাহলে একটু মনে রাখিও। লেভাইন ডিএনএ আরএনএ আবিষ্কার করেন। তো এই নিউক্লিক অ্যাসিড নাইট্রোজেনের পরিমাণ 15% এবং ফসফরাসের পরিমাণ হচ্ছে 10%। ঠিক আছে। এই নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাটা একটু পড়িও, যে নাইট্রোজেন গঠিত ক্ষারক। তাহলে কী কী পাচ্ছ এখানে? নিউক্লিক অ্যাসিডের মধ্যে কী কী পাচ্ছে সংজ্ঞার মধ্যে চলে আসবে। নাইট্রোজেন গঠিত ক্ষারক পাবা, পেন্টোজ সুগার পাবা, ফসফরিক অ্যাসিডের সমন্বয় পাবা। হ্যাঁ, ফসফরিক অ্যাসিড পাবা। তাহলে তিনটা বিষয় তোমাকে অবশ্যই বলতে হবে। নাইট্রোজেন গঠিত ক্ষারক মানে বেস, নাইট্রোজেন গঠিত ক্ষারক, তারপর হচ্ছে পেন্টোজ সুগার, এরপর হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই তিনটা বিষয় তুমি পাবা। আবারও বলছি, নাইট্রোজেন গঠিত ক্ষার পাবা, পেন্টোজ সুগার পাবা, ফসফরিক অ্যাসিড পাবা। যে পেন্টোজ সুগার হচ্ছে রাইবোস, তারপর ডিঅক্সি রাইবোস, যেগুলো বলছো ডিএনএর জন্য ডিঅক্সি রাইবোস, আরএনএর জন্য রাইবোস, এগুলো হচ্ছে পেন্টোজ সুগার। হ্যাঁ, আর নাইট্রোজেন গঠিত ক্ষার কি? এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো। আর ফসফরিক অ্যাসিড তো বুঝতেছে ফসফরাস আর কি। তো এসের সমন্বয়ে যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে তাকে বলবে কি? নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে একে মাস্টার মলিকিউল বলা হয়। এটা মনে রেখেও যে মাস্টার মলিকিউল কাকে বলা হয়? নিউক্লিক অ্যাসিডকে। তাহলে আসলে আমরা নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান এটা একটু জানি। তাহলে কী কী পাচ্ছি বললাম? এই যে পেন্টোজ সুগার পাবা, নাইট্রোজেন গঠিত ক্ষারক পাবা, ফসফরিক অ্যাসিড পাবা। তাহলে আসলে নাইট্রোজেন গঠিত পেন্টোজ সুগারের মধ্যে আমরা কী পাবো? তাহলে পেন্টোজ সুগার নামের মধ্যে আছে কয় কার্বন বিশিষ্ট সুগার? তাহলে এটা 5 কার্বন বিশিষ্ট সুগার, এই জন্য এটাকে বলতেছে পেন্টোজ সুগার। এবং এই যে 5 কার্বন বিশিষ্ট চিনিকে পেন্টোজ সুগার বলতেছে। নিউক্লিক অ্যাসিডের দুই ধরনের পেন্টোজ সুগার পাওয়া যায়। এই যে একটা হচ্ছে রাইবোজ সুগার, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগারে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, ডিঅক্সি রাইবোজ হচ্ছে যে তোমার 5 কার্বন বিশিষ্ট। তো এখানে আমরা রাইবোজ সুগারকে কেন ডিঅক্সি রাইবোজ বলছি? এটা তো আমরা যখন পড়েছিলাম তখন বললাম যে রাইবোজ সুগারের 5 কার্বনের মধ্যে যখন একটা অক্সিজেন মিসিং থাকবে, হ্যাঁ, এই যে একটা অক্সিজেন যখন মিসিং থাকবে তখন তাকে কী বলবো? ডিঅক্সি রাইবোজ বলে। দেখো এখানে 2 নাম্বার কার্বনটা খেয়াল করো। 2 নাম্বার কার্বনের মধ্যে এদিকে অক্সিজেনও আছে, হাইড্রোজেনও আছে, বাট এদিকে 2 নাম্বার কার্বনে শুধু হাইড্রোজেন আছে। তাহলে একটা অক্সিজেন মিসিং পাচ্ছ না, একটা অক্সিজেন ডিলেট হয়ে গেছে না, এই জন্য বলছে ডিঅক্সি, মানে অক্সিজেন একটা ডিলেট, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ। তাহলে এটার নাম কী হয়ে গেল? ডিঅক্সি রাইবোজ হয়ে গেল। আর এটা হচ্ছে তোমার রাইবোজ সুগারই আছে। কেমন? আরএনএতে রাইবোজ সুগার, ডিএনএতে ডিঅক্সি রাইবোজ সুগার পাওয়া যায়। তাহলে আরএনএতে হলো রাইবোজ সুগার পাবা, ডিএনএতে ডিঅক্সি রাইবোজ সুগার পাবা। পেন্টোজ সুগার ফসফরিক অ্যাসিডের সাথে এস্টার গঠনে সক্ষম রিং স্ট্রাকচার বিশিষ্ট বিটা ডি রাইবোজ অথবা বিটা ডি অক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড গঠন করে। তাহলে এখানে বিটা ডি রাইবোজ, এগুলো কেমন? এগুলো হচ্ছে বিটা ডি। হ্যাঁ, বিটা ডি, কারণ এটা আমার 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, এখানেই আছে। তাহলে এসব রাইবোজ সুগার। তাহলে রাইবোজ সুগার এটা বললাম, রাইবো নিউক্লিক অ্যাসিড। যখন আমাদের নিউক্লিক অ্যাসিড রাইবোজ সুগার থাকবে তখন তাকে রাইবো নিউক্লিক অ্যাসিড বলবা। ডিঅক্সি রাইবোজ সুগার মানে কি? যখন ওই যে একটা অক্সিজেন বিয়োগ থাকবে, এবং এই যে এখানে বলছে ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত। তাহলে এটা একটু মনে রাখি, কত নাম্বার কার্বন অক্সিজেনটা অনুপস্থিত? 2 নম্বর কার্বন অক্সিজেন অনুপস্থিত, এই জন্য ডিঅক্সি মানে অক্সিজেন ছাড়া। এবার সে নাইট্রোজেন গঠিত ক্ষারক কী কী পাবা? এই যে এগুলো আমরা ছোটোবেলায় পড়ে আসছি 9-10-এ। আমরা 2টা গ্রুপ পাই, একটা হচ্ছে তোমার পিউরিন গ্রুপ, একটা হচ্ছে তোমার পাইরিমিডিন গ্রুপ। তাহলে আমরা কয়টা গ্রুপ পাবো নাইট্রোজেন গঠিত ক্ষারকের? 2টা গ্রুপ, একটা হচ্ছে পিউরিন গ্রুপ, একটা হচ্ছে পাইরিমিডিন গ্রুপ। পিউরিন গ্রুপের মধ্যে কী কী পাবা? এই যে অ্যাডিনিন, তারপর হচ্ছে গুয়ানিন। পিউরিন গ্রুপের মধ্যে আমরা কী কী পাবো? অ্যাডিনিন এবং গুয়ানিন, জাস্ট এগুলোই পড়বা। এগুলাই ভুল করো পরীক্ষায়, এই জন্য তো ঝামেলা। পাইরিমিডিনের মধ্যে কী পাবা? সাইটোসিন এবং থায়ামিন। তাহলে অ্যাডিনিনের মধ্যে কী পাচ্ছ? পিউরিনের মধ্যে কী পাচ্ছ? জি, মনে রাখিও। পাইরিমিডিনের মধ্যে পাচ্ছ কি? সিটি, সাইটোসিন থায়ামিন, সাইটোসিন থায়ামিন, সাইটোসিন থায়ামিন। ঠিক আছে। তো আমরা ওই যে তোমার স্বাভাবিকভাবে এ এবং টি এর মধ্যে বন্ধন দেখি তো, দ্বিবন্ধন, এই জন্য মানে ভুলে যাই যে অ্যাডিনিন থায়ামিন সবসময় একসাথে বলবো, মানে যেখানে পিউরিনের সাথে অ্যাডিনিন থায়ামিন দিয়ে দিই, নো।
দেখো পিউরিনের মধ্যে পড়েছে যে তোমার অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে পড়েছে যে তোমার সাইটোসিন এবং থায়ামিন। এবং অলওয়েজ মনে রাখবা বন্ধন যেভাবে গঠিত হয় ওটা হচ্ছে পিউরিন গ্রুপের এবং পাইরিমিডিন গ্রুপের মধ্যে পরস্পর বন্ধন গঠিত হয়। পিউরিন গ্রুপের অ্যাডেনিনের সাথে পাইরিমিডিন গ্রুপের তুমি কাকে নিয়ে আসবা? থায়ামিনকে নিয়ে আসবা, অ্যাটি। পাইরিমিডিন গ্রুপের থায়ামিন, তাহলে পিউরিন গ্রুপের অ্যাডেনিন আসলো, পাইরিমিডিন গ্রুপের থায়ামিন আসলো, পরস্পর দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে অলওয়েজ। আর পিউরিন গ্রুপের যখন তোমার গুয়ানিন আসে আর পাইরিমিডিন গ্রুপের যখন সাইটোসিন আসে, হ্যাঁ, তখন তারা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে পিউরিন গ্রুপের গুয়ানিন, পাইরিমিডিন গ্রুপের সাইটোসিন ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। অনেক ক্ষেত্রে এটা ইউরাসিলও থাকতে পারে। আরএনএর ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? ইউরাসিলও দেখতে পারি সাইটোসিনের জায়গায় আর কি, ঠিক আছে। তাহলে আসলে পিউরিনের মধ্যে কী পাচ্ছ? অ্যাডেনিন, গুয়ানিন। পাইরিমিডিনের মধ্যে কী পাচ্ছ? থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল। আরএনএতে ইউরাসিল পাওয়া যায়, এটা তোমার ডিএনএতে পাওয়া যাবে না ইউরাসিলটা। তো গেল। এরপর আসছে যে ডিএনএতে আমরা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলো পাই। আরএনএতে তোমার জাস্ট থায়ামিনের পরিবর্তে কী পাবা? ইউরাসিল পাবা। এই যে থায়ামিনের পরিবর্তে আমরা কাকে এখানে তোমার গুয়ানিনটা থাকবে ঠিকই, এই পাবা। সাইটোসিনের পরিবর্তে কাকে পাবা? তোমার এই যে থায়ামিনের পরিবর্তে ইউরাসিলটা পাবা। হ্যাঁ, থায়ামিনের পরিবর্তে কাকে পাবা? ইউরাসিল পাবা আরএনএতে। তাহলে অ্যাডিনিন এবং থায়ামিনের নামকরণ করা হয়েছে থাইমাস থেকে, এগুলো লাগবে না তো। এবার আসে ফসফরিক অ্যাসিডের মধ্যে। ফসফরিক অ্যাসিড, এই যে সংকেতটা দেখতেই পাচ্ছ, ফসফরিক অ্যাসিড H3PO4, এগুলো একটু ভাঙায় লিখলে এভাবে করে পাবা আর কি। হ্যাঁ, সো H3PO4কে যদি ভাঙায় লিখো তাহলে এইভাবে করে পাবা। এই যে মাঝখানে পসরা যুক্ত থাকবে, তিন দিকে তিনটে ওয়েজ যুক্ত থাকবে, মাঝখানে দ্বিবন্ধনের সাহায্যে তোমার একটা অক্সিজেন যুক্ত থাকবে। তো ফসফরাসের 5টা হাত আমরা জানি, 3টা হইতে পারে, 5টা হইতে পারে। তাহলে এখানে 5টা হাত ফিল আপ হইলো, দেখো এদিকে 2টা, এদিকে একটা, 3টা, 4টা, 5টা, ঠিক আছে। তাহলে ফসফরিক অ্যাসিডও বুঝলা। এবার এসো, তাহলে দেখো আমরা 3টা বিষয় ক্লিয়ার করলাম। একটা হচ্ছে তোমার পেন্টোজ সুগার। তাহলে পেন্টোজ সুগার কয় রকমের হতে পারে? রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, বাস এতটুকু মনে রাখো। নাইট্রোজেন গঠিত ক্ষারের মধ্যে 2টা গ্রুপ বললাম, পিউরিন, পাইরিমিডিন। পিউরিনের মধ্যে কী থাকে? অ্যাডেনিন এবং গুয়ানিন পাবা। পাইরিনের মধ্যে কী পাবা? থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। ওকে, গেল। এবার বললাম যে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের মধ্যে সংকেত কী বললাম? H3PO4। বাস এই কয়েকটা ইনফো জানলে হবে। তাহলে এবার আমরা দেখো আমরা কিন্তু আস্তে আস্তে একদম মানে মলিকিউলার পর্যায় থেকে শুরু করছি। আস্তে আস্তে আমরা কয়েকটা তোমার গ্রুপ মিলে কি গঠন করবে আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছি, মানে একদম আমরা মলিকিউলার পর্যায় থেকে শুরু করছি, অনুপরমাণু থেকে শুরু করছি লাইক। এরপর আমরা কয়েকটা পরমাণু মিলে অণু গঠন করবে, অণু মিলে আবার যৌগ গঠন করবে। হ্যাঁ, এই পর্যায়ে মানে প্রসিডিউরে আমরা আগাবো। তাহলে আসলে এখন আমাদের এগুলো জানা শেষ। এবার আসলে নিউক্লিওসাইড কী? এখনও নাইট্রোজেন গঠিত ক্ষারক, তার মানে তুমি এখন এই যে নাইট্রোজেন গঠিত ক্ষারক নিয়ে আসবা, এই যে পাইরিমিডিন, পিউরিন যেগুলো পড়ছো, নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং এখনও পেন্টোজ সুগার, এই দুইটা মিলে গ্লাইকোসাইড গঠিত যৌগকে আমরা কি বলবো? নিউক্লিওসাইড বলবো। আবারও বলছি, তাহলে নিউক্লিওসাইডের মধ্যে কী পাবা? একটা হচ্ছে নিউক্লিওটাইড, আমরা এই নিউক্লিওসাইডের পরে পড়বো যে নিউক্লিওটাইড, এর আগে পড়তেছি কি? নিউক্লিওসাইড। দেখো নিউক্লিওসাইড বললে আমরা কী কী পাচ্ছি? নাইট্রোজেন গঠিত ক্ষার, হ্যাঁ, নাইট্রোজেন গঠিত ক্ষার বা ভেইস, আমি এক কথায় ভেইস লিখি, ক্ষার বা ভেইস, নাইট্রোজেন গঠিত ক্ষারক, এবং কাকে দিবা? পেন্টোজ সুগার, মানে হলো যে তোমার রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ। তাহলে পেন্টোজ সুগার, এই দুইটা বিষয়। তাহলে নাইট্রোজেন গঠিত ক্ষারক প্লাস পেন্টোজ সুগার, এই দুইটা মিলে কী গঠন করছে? যে গঠিত গ্লাইকোসাইড যে যৌগটা গঠন হবে এটাকে বলবো নিউক্লিওসাইড। হ্যাঁ, কোথায় বলবা? নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং পেন্টোজ সুগার মিলে যে যৌগটা আমরা পাবো এটাই হচ্ছে নিউক্লিওসাইড। এখানে একটা তোমাকে নিউক্লিওসাইডের উদাহরণ দেওয়া আছে, এবং নিউক্লিওসাইডের নাম কি? অ্যাডেনোসাইন। এখানে একটা নিউক্লিওসাইড দেওয়া আছে অ্যাডেনোসাইন, আমরা পড়ছি না এটিপি অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, ওই যে দিয়ে পড়ছে অ্যাডেনোসাইন, এটা হচ্ছে তোমার একটা নিউক্লিওসাইডের উদাহরণ। কথা বুঝছো? এখানে অনেকগুলো নিউক্লিওসাইডের উদাহরণ আমার দেওয়া থাকার কথা, এই যে দেওয়া আছে দেখো। তাহলে আমরা অ্যাডেনিন থেকে অ্যাডেনোসাইন পেতে পারি, তারপর গুয়ানিন থেকে গুয়ানোসাইন পেতে পারি যখন গুয়ানোসাইন যুক্ত থাকবে, তারপর তোমার ইউরাসে যখন এখানে ইউরিডিন পেতে পারি, তারপর সাইটিডিন পেতে পারি, ঠিক আছে। সো এইভাবে করে আমরা তোমার বিভিন্ন পেন্টোজ সুগারের মানে বিভিন্ন ক্ষারকের জন্য, এই যেখানে বিভিন্ন তোমার ক্ষারকের জন্য, এগুলো হচ্ছে কি বিভিন্ন ক্ষার তোমার মানে নাইট্রোজেন গঠিত ক্ষার। তাহলে অ্যাডেনিনের জন্য কী পাবা তুমি? নিউক্লিওসাইড কী পাবা? অ্যাডেনোসাইন, নামের মধ্যে মিল আছে। গুয়ানিনের জন্য কী পাবা? গুয়ানোসাইন, বা আমি ইংরেজিতে মানে বলতেছি তো এই জন্য সাইন বলতেছি, বাংলায় সিন বলো, গুয়ানোসিন। তারপর এখানে ইউরিসিলের জন্য কী বলবো? ইউরিডিন। হ্যাঁ, আবার ইউরিনোসাইন বলে দিও না, হ্যাঁ, ইউরিডিন। ইউরাসিলের জন্য কী পাবা? ইউরিডিন। সাইটোসিনের জন্য কী পাবা? সাইটিডিন। হ্যাঁ, সাইটোসাইন বলতে মন চাবে, নো, সাইটিডিন, ঠিক আছে। আর থায়ামিনের জন্য আমরা রাইবোজ সুগার পাই না, কেমন? কারণ কি বলতেছো তুমি? থায়ামিন পাবেই তো ডিএনএতে, থায়ামিন পাবা কোথায়? ডিএনএতে। থায়ামিন কি আরএনএতে পাবা? আরএনএতে পাবা তুমি ইউরাসিল, এই যে দেখো আরএনএতে ইউরাসিল পাইছে কিন্তু
ডিএনএতে আবার ইউরাসিল পাবা না, বুঝছো? তাহলে আমরা আরএনএতে পাবো শুধুমাত্র কি ইউরাসিলটা, আবার আরএনএতে এই জন্য থাইমিন পাবো না। তো এখানে থাইমিনের পরিবর্তে কী পাই, এই যে তোমার ডিঅক্সি থাইমিডিন পাবো, ঠিক আছে? এখন ডিএনএ করতে বললে একই ডিঅক্সি শব্দটা লাগাই দেবো আর কি, এই যে ডিঅক্সি অ্যাডেনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি সাইটিডিন, ডিঅক্সি থাইমিডিন। হ্যাঁ, আমি অনেক বেসিক থেকে বলছি এগুলা, তোমাদের এগুলো অত ঘোরাবে না, তোমাদের বড় জোর আসবে যে অ্যাডেনিনের ইয়ার নাম কি, তোমার নিউক্লিওসাইডের নাম কি, অ্যাডেনোসাইন, গুয়ানের জন্য গুয়ানোসিন, ইউরাসের জন্য ইউরিডিডিন। হ্যাঁ, এগুলো জাস্ট এইভাবে একটু মনে রাখিও। তাহলে তোমার মেন বেসিক কথা কি এখান থেকে, নিউক্লিওসাইড কীভাবে গঠিত হচ্ছে, এখনও নাইট্রোজেন গঠিত ক্ষারক মানে তো বুঝছো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো মিলে আর কি। আর এখানে পেন্টোজ সুগার মানে রাইবোস অথবা ডিঅক্সি রাইবোস। এই যে অ্যাডেনিনের সাথে যখন তুমি রাইবোস দিবা তখন এটা পাবা, অ্যাডেনিনের সাথে যখন ডিঅক্সি রাইবোস দেবে তখন এটা পাবা। তাহলে এখানে কি পাইলা তুমি, এই ক্ষারক আর নিচের ঘরে কাকে পাচ্ছ, এই যে পেন্টোজ সুগার পাচ্ছ, তাহলে এটা প্লাস এটা। সেমভাবে এখানে যখন বলছো তাহলে এটা প্লাস এটা, বুঝছো কি না? সো এভাবে করে আমরা নিউক্লিওসাইড বললাম। এখন আসো এই নিউক্লিওসাইডের সাথে যখন তুমি এখনও ফসফেট যুক্ত করবা, তাহলে নিউক্লিওসাইডের সাথে এখন কি যুক্ত করছো, ফসফেট। নিউক্লিওসাইডের সাথে যখন এখনও ফসফেট যুক্ত করবা তখন তৈরি হয়ে যাবে নিউক্লিওটাইড, তখন কি তৈরি হবে, নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইডের সাথে যখন এখনও ফসফেট যুক্ত হয়ে যাবে তখন তাকে কি বলবা, নিউক্লিওটাইড। তাহলে এই যে অন্যভাবে বলা যায় নিউক্লিওসাইডের ফসফেট এস্টার হলো নিউক্লিওটাইড, মানে এস্টার তৈরি করবে আসলে ফসফেট যুক্ত হয়ে। তো এই যেখানে ডিএমপি, ডিঅক্সি অ্যাডেনোসাইন মনোফসফেট, ঠিক আছে? এখানে ডিসিএমপি, ডিঅক্সি সাইটিডিন মনোফসফেট। সংকেতগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট নামগুলো একবার পড়িও। তাহলে নিউক্লিওটাইড কাকে বলবা, এই যে এখনও নাইট্রোজেন গঠিত ক্ষারক। তাহলে এখন দেখো কী বলতেছে, নিউক্লিওসাইডের সাথে কী দিবা, ফসফেট দিবা। তাহলে নিউক্লিওসাইডের মধ্যে কী ছিল, এই যে ক্ষারক প্লাস পেন্টোজ সুগার। তাহলে এখানে লিখো ক্ষারক, পেন্টোজ সুগার, এর সাথে আবার ফসফেট। তাহলে দেখো এই যে ক্ষারক এবং পেন্টোজ সুগার মিলে তো নিউক্লিওসাইড হয়, তাহলে নিউক্লিওসাইডের সাথে কাকে দিলাম, ফসফেট দিলাম। কী তৈরি হলো, নিউক্লিওটাইড তৈরি হলো, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনযুক্ত ক্ষারক, পেন্টোজ সুগার এবং এর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে কী তৈরি হলো, নিউক্লিওটাইড করতে হলো। পেন্টোজ সুগারের 3 এবং 5 নং কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়। এগুলোতে একটু পড়ে দেখলে বুঝবা তুমি। অ্যাম্পের পুনরূপ কি, অ্যাডেনোসাইন মনোফসফেট, জিএম্পের পুনরূপ কি, গুয়ানোসাইন মনোফসফেট, সিএম্পের পুনরূপ কি, সাইটিডিন মনোফসফেট, ইউএমপির পুনরূপ কি, ইউরিডিন মনোফসফেট। হ্যাঁ, ইউরাসিল নিউক্লিওটাইডই বলতে পারো। তো এটা আমরা মূলত পুনরূপটা পড়তেছি আর কি, মানে কী থাকে এগুলো নিয়ে এগুলো পড়বো আর কি। আর ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে বললে ওই যে আগে ডি শব্দটা যুক্ত করে দিবা, ছোটো হাতের ডি। তাহলে ডিএএমপি, ডিজিএমপি, ডিসিএমপি। এমপি মানে কি বললাম, অ্যাডেনোসাইন মনোফসফেট, জিএমপি মানে কি, গুয়ানোসাইন মনোফসফেট, সিএমপি মানে কি, সাইটিডিন মনোফসফেট, টিএমপি মানে কি, থাইমিডিন মনোফসফেট। ঠিক আছে, জাস্ট ডি শব্দটা লাগাই দিবা ওই রাইবোজের সাথে। তাহলে দেখো এটা হচ্ছে এমপি, এটার সাথে যখন ফসফেট যুক্ত করলা এই যে এডিপি হয়ে গেল, অ্যাডেনোসাইন। তোমার দেখো এটা একটু বুঝো যে এমপি মানে কি, অ্যাডেনোসাইন মনোফসফেট, মানে মনো মানে কি, কয়টা, একটা। ফসফেট মানে কি, ফসফেট একটা। এর সাথে যখন আরেকটা ফসফেট দিবা দেখো এটা ডাইফসফেট হয়ে গেল, এডিপি, অ্যাডেনোসাইন ডাইফসফেট বললো তখন। এবার দেখো জিএমপি, জিএমপি মানে হলো গুয়ানোসাইন মনোফসফেট, মনো মানে কি, একটা ফসফেট। বাট যখন তুমি আরেকটা পি যুক্ত করলা কি হয়ে গেল, ডাইফসফেট, মানে গুয়ানোসাইন ডাইফসফেট। এরপর হচ্ছে সিএমপি, সাইটিডিন মনোফসফেট ছিল, আরেকটা ফসফেট যুক্ত হলে সিডিপি, সাইটিডিন ডাইফসফেট। সেমভাবে ইউএমপি, ইউরিডিন মনোফসফেট। বাট যখন তুমি আরেকটা পি যুক্ত করলা ইউডিপি, মানে হলো ইউরিডিন ডাইফসফেট তৈরি হলো। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসো এদিকে আসো, এটা হচ্ছে এডিপি, এডিপি মানে হলো অ্যাডেনোসাইন, এই যে অ্যাডেনোসাইন ডাইফসফেট। এডিপি মানে কি বললাম, ডাই, ডাই সবগুলো ডাই এখন। তাহলে ডাইয়ের সাথে যখন আরেকটা যুক্ত করবে তখন ট্রাই হয়ে যাবে, এই যে এডিপি প্লাস পি ইজ ইকুয়াল টু এটিপি, মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। জিডিপি, গুয়ানোসিন কি ডাইফসফেট আছে, এটার সাথে যখন তুমি আরেকটা পি দিবা, আরেকটা ফসফেট দিবা, তাহলে ট্রাই হয়ে যাবে এখন, এই যে জিটিপি বা ট্রাইফসফেট। তারপর হচ্ছে সিটিডি, সাইটিডিন ডাইফসফেট, এটার সাথে যখন তুমি আরেকটা ফসফেট দিবা তখন সিটিপি, সাইটিডিন ট্রাইফসফেট হয়ে যাবে। ইউডিপি বা ইউরিডিন ডাইফসফেট, এর সাথে যখন আরেকটা পি দিবা তখন ইউটিপি, মানে ইউরিডিন ট্রাইফসফেট। বুঝছো? তাহলে এগুলো এভাবে আসছে মূলত নামকরণগুলো। তাহলে আমরা শুরুতে পড়ছি তোমার, আবারও আমি একটু যদি সামারি করি। শুরুতে আমরা কি পড়লাম, শুরুতে আমরা 3টা বিষয় পড়লাম নিউক্লিক অ্যাসিডের। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কী কী পাবো, পেন্টোজ সুগার পাবো, রাইবোজ, এই যে তোমার
নাইট্রোজেন গঠিত ক্ষারক পাবো এবং পেন্টোজ সুগার পাবো, ফসফরিক অ্যাসিড পাবো। নাইট্রোজেন গঠিত ক্ষারকের তোমার এই মধ্যে পেন্টোজ সুগারের মধ্যে কী পাবো, রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার গেল, এগুলো হচ্ছে পেন্টোজ সুগার। এবং নাইট্রোজেন গঠিত ক্ষারকের মধ্যে দুইটা গ্রুপ, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের মধ্যে অ্যাডেনিন গুয়ানিন, পাইরিমিডিনের মধ্যে সাইটোসিন থায়ামিন গেল। ফসফরিক অ্যাসিড তো বুঝলা। নিউক্লিওসাইড মানে কি, এই যে নাইট্রোজেন গঠিত ক্ষারক যেটা বলছো এবং পেন্টোজ সুগার যেটা বলছো, এই দুটা মিলে পরস্পরের সাথে নিউক্লিওসাইড গঠন করবে। বিভিন্ন নিউক্লিওসাইডের নাম আমরা পড়লাম, যেমন অ্যাডেনিনের সাথে তুমি যদি রাইবোজ দাও অ্যাডেনোসিন গঠন করবে, অ্যাডেনিনের সাথে যদি ডিঅক্সি রাইবোজ দাও ডিঅক্সি অ্যাডেনোসিন গঠন করবে। তুমি এই যে অ্যাডেনিন নাম দিয়ে মনে রাখবা, অ্যাডেনিন দিয়ে অ্যাডেনোসিন, গুয়ানিন দিয়ে গুয়ানোসিন, তারপর ইউরিন দিয়ে ইউরিন। হ্যাঁ, তো এটা একটু মনে রাখবা যে রাইবোজ দিলে এটা জাস্ট নামটা হচ্ছে, আর ডিঅক্সি রাইবোজ বললে আগে একটা ছোট ডি যুক্ত করে দেবা বা ডিঅক্সি শব্দটা উল্লেখ করে দেবা। ডিঅক্সি অ্যাডেনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি সাইটিডিন, এভাবে বলবা, ডিঅক্সি থাইমিডিন। হ্যাঁ, এবার আসো নিউক্লিওটাইড। এই যে তুমি নিউক্লিওসাইডটা পড়লা, এই নিউক্লিক সাইডের সাথে যখন তুমি একটা ফসফেট যুক্ত করে দিবা তখন অলওয়েজ মনোফসফেট তৈরি হচ্ছে। খেয়াল করো, এই যে আমরা কি পাইলাম এখানে, তোমার ডিঅক্সি মনোফসফেট, মানে তোমার একটা ফসফেট যুক্ত করছে যেহেতু, ঠিক আছে। তো এইভাবে করে আমাদের সিএমপি ডিএমপি এগুলো তৈরি হলো, এবং এগুলোর সাথে যখন আমরা ফসফেট যত বাড়াবো ততটুকু বাড়ায় বলবো। তাহলে দেখো একটা ফসফেটের সাথে এই যে এভাবে অ্যাডেনোসা মনো মনো মনো, হ্যাঁ, আরগুলো তো বুঝতেছো। এই মনোর সাথে যখন তুমি আরেকটা ফসফেট যুক্ত করে দিলা তখন এগুলো ডাইফসফেট হয়ে যাবে। পরের ধাপে খেয়াল করো, এই যে আমরা এখানে আরেকটা ফসফেট যুক্ত ডাই হয়ে যাবে, ডাই 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 ডাই, হ্যাঁ, তার আরেকটা ফসফেট যুক্ত ডাইয়ের সাথে তখন তিনটা হয়ে যাবে, এটিপি তোমার ট্রাই ট্রাই ট্রাই, ঠিক আছে। এটা হচ্ছে কথা। ডাইনিউক্লিওটাইড মানে বুঝছো এখানে দুইটা ফসফেট যুক্ত আছে, এই যে দুইটা ফসফেট যুক্ত আছে, কোথায় কোথায় যুক্ত আছে। একটা হচ্ছে প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নং কার্বনের সাথে, দ্বিতীয় নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার 3 নং কার্বনের সাথে যুক্ত থাকে পরস্পর, বুঝছো। ডাইনিউক্লিওটাইড গঠন করে। পলিনিউক্লিওটাইড মানে অনেকগুলো মানে তোমাকে নিউক্লিওটাইড থাকবে। আচ্ছা, ডাইনিউক্লিওটাইড এখানে এটা আলাদা বিষয়। ডাইনিউক্লিওটাইড মানে কি বুঝছো তো, দুইটা নিউক্লিওটাইড পরস্পর যুক্ত থাকবে। এই যে একটা নিউক্লিওটাইড, ধর এখানে আরেকটা নিউক্লিওটাইড, এখানে বন্ধন দেখাইছে কি, চিত্র আছে পরে, তা আমি চিত্র দেখলে তখন আমি যাচ্ছি। তো দেখো ডাইনিউক্লিওটাইড মানে বুঝছো, তাহলে নিউক্লিওটাইড অবধি এখন বুঝছো তো। নিউক্লিওটাইড মানে হলো এগুলা, এই যে এমপি সিএমপি এগুলা। এখন এগুলা যখন দুইটা পরস্পরের সাথে যুক্ত থাকে, এক কথায় দুটো নিউক্লিওটাইড যখন পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে ডাইনিউক্লিওটাইড বলবা। তাহলে ডাইনিউক্লিওটাইড মানে কি বললাম, দুইটা নিউক্লিওটাইড যখন পরস্পরের সাথে যুক্ত থাকবে তখন তাকে বলবো ডাইনিউক্লিওটাইড। তাহলে একটা নিউক্লিওটাইড যখন আরেকটা নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ধনের সাথে যুক্ত থাকবে তখন তাকে ডাইনিউক্লিওটাইড বলবা। তাহলে ডাইনিউক্লিওটাইড মানে কি, যখন ফসফোডাইএস্টার বন্ধনের সাথে যুক্ত থাকবে তখন তাকে ডাইনিউক্লিওটাইড বলবা। প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনে, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে 2 নম্বর নিউক্লিওটাইড। এই প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার 5 নম্বর কার্বনের সাথে, তাহলে এটার 5 নম্বর কার্বনের সাথে যুক্ত করবা। দ্বিতীয়টা 3 নম্বর কার্বনের সাথে, অলওয়েজ এটা আমরা পড়ে যাব, হ্যাঁ, এটা আমরা অলওয়েজ মনে রাখবো। আমরা যখন চিত্র আঁকবো তখন এগুলো আর লাগবে, যে প্রথম নিউক্লিওটাইডের 5 নম্বরের সাথে দ্বিতীয় নিউক্লিওটাইডের 3 নম্বর, মানে 53 দিয়ে মনে রাখো। এদিকে 5, প্রথম নিউক্লিওটাইডের 5, দ্বিতীয় নিউক্লিওটাইডের 3, 53। প্রথম নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনের সাথে দ্বিতীয় নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সাথে আমরা ডাইনিউক্লিওটাইড গঠন করি। কথা বুঝছো, মানে বন্ধন, এখানে দুইটা বন্ধন না, একটা বন্ধন হবে মূলত। তো এটা মূলত দুইটা নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, কথা বুঝছো। তাহলে প্রথম নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনের সাথে দ্বিতীয় নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সাথে বন্ধন দ্বারা ডাইস্টার, মানে এখানে দুইটা স্টার বন্ধন হবে, বন্ধন দ্বারা যুক্ত হয়ে তোমার ডাইনিউক্লিওটাইড বন্ধনটা গঠিত হচ্ছে। ওকে, এই জন্য দেখো এখানে 5 প্রাইম 3 প্রাইম দেওয়া আছে, এই যে 5 প্রাইম 3 প্রাইম, এটা 5 প্রাইম 3 প্রাইম বলি। এবার আসো, অনেকগুলো নিউক্লিওটাইড যখন এই যে 5 প্রাইম 3 প্রাইম অনুমুখী হয়ে পরস্পরের সাথে ডাইস্টার বন্ধনে যুক্ত, 5 প্রাইম 3 প্রাইম মানে তো বুঝছো, এদিকে 5 কার্বন, এদিকে 3 কার্বন, এদিকে 5 কার্বন, এদিকে 3 কার্বন, এইভাবে করে যুক্ত থাকবে। তখন পলিনিউক্লিওটাইড গঠন করলে অনেকগুলো নিউক্লিওটাইড যখন পরস্পরের সাথে যুক্ত থাকবে। ডাইনিউক্লিওটাইড মানে দুইটা, আর পলি মানে অনেকগুলা। তো পলিনিউক্লিওটাইড একটি চেইন গঠন সৃষ্টি করে, এগুলা পেন্টোজ সুগার গঠন হলে পড়বা। ডিএনএ অণুর প্রতিটি হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড। এই যে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে, ডিএনএ মানে কি, ডিএনএ একটা হচ্ছে পলিনিউক্লিওটাইডের চেইন, হ্যাঁ। একটা হেলিক্স মানে কি, যে একটা ঘূর্ণন মানে কি, অনেকগুলো পলিনিউক্লিওটাইড মিলে তোমার একটা হেলিক্স বা ঘূর্ণন তৈরি হয়। আমরা এখন স্পেসিফিকলি ডিএনএতে যাচ্ছি। খেয়াল করো, তোমার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, তাহলে ডিএনএর পূর্ণরূপ কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। যে নিউক্লিক অ্যাসিড আছে না, নিউক্লিক অ্যাসিড, তো এটা হচ্ছে অ্যাক্রোনিমের সংক্ষিপ্ত রূপ, মানে হলো মানে ডি থেকে ডি নিবা, তারপর নিউক্লিক থেকে এন নিবা, অ্যাসিড থেকে এন নিবা, ডিএনএ, ডি থেকে ডি, নিউক্লিক থেকে এন, এ থেকে ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
তো এটা হচ্ছে জীবনের আণবিক বৃদ্ধি বলা হয়, এটাকে পড়বা। এবং এটাতে কী কী থাকে দেখো, 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার পাবো, ওই যে পেন্টোজ সুগারটা পাইলাম। তাহলে ডিএনএর গঠন কী কী, 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার পাইলাম। তারপর আর কী কী পাবো, অ্যাডেনিন পাবো, গুয়ানিন পাবো, সাইটোসিন পাবো, থায়ামিন পাবো, ঠিক আছে। নাইট্রোজেন গঠিত ক্ষারও পাইলাম, আর ফসফরিক অ্যাসিড পাবো। তাহলে 3টা জিনিস অবশ্যই পাইতে হবে। একটা হচ্ছে নাইট্রোজেন, তোমার যে নাইট্রোজেন গঠিত ক্ষার পাইলাম, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আরটা হচ্ছে যে ডিঅক্সিরাইবোজ সুগারটা পাইলাম, মানে পেন্টোজ সুগারটা পাইলাম। আরটা হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড পাইলাম। 3টা জিনিস গেল। কোনো নির্দিষ্ট জীবের প্রতিটি কোষেরই সমপরিমাণ ডিএনএ থাকে। তো সজীব কোষস্থ অবস্থিত স্বপ্রজননশীল, মানে ডিএনএ নিজে নিজে তার প্রতিলিপি তৈরি করতে পারে, এই জন্য বলতেছে স্বপ্রজননশীল। পরিব্যক্তিকম যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক, বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক। নিউক্লিক অ্যাসিডকে কী বলা হয়, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয়। প্রকৃতি কোষে মূল ক্রোমোজোমের মূল উপাদান হলো ডিএনএ। এই যে আমরা ক্রোমোজোম পড়ছি না, এই ক্রোমোজোমের মূল উপাদানটাই হলো মূলত ডিএনএ। কতক ভাইরাসে ডিএনএ থাকে, ডিএনএ সূত্রাকার, কিন্তু আদিকোষে দেখো ডিএনএ কেমন, নর্মালি সূত্রাকার, কিন্তু আদিকোষ, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে ডিএনএ বৃত্তাকার ডিএনএ থাকে, ইনফিনিটি স্টার লাইন। ডিএনএ স্বাভাবিকভাবে কেমন পাবা, সূত্রাকার। উন্নত যত প্রাণীকোষ আছে সবগুলোতে ডিএনএ কী পাবা, সূত্রাকার পাবা। কিন্তু আদিকোষের ক্ষেত্রে, মাইটোকন্ড্রিয়ার ডিএনএর ক্ষেত্রে, ক্লোরোপ্লাস্টের ডিএনএর ক্ষেত্রে ডিএনএটা কেমন পাবা, বৃত্তাকার পাবা। পরীক্ষা আসে কোন ক্ষেত্রে ডিএনএ বৃত্তাকার, ঠিক আছে। উন্নত সব ক্ষেত্রে সূত্রাকার, বাট এই 3টা ক্ষেত্রে আদিকোষ, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ডিএনএটা কেমন, বৃত্তাকার। হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের 100 গ্রাম ডিএনএ থাকে। ডিএনএর ভৌত গঠনটা দেখো, এখানে আমরা তোমার এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলো তো বুঝছো, এবং সমপরিমাণে থাকে। তো আমরা জানি অ্যাডেনিন থায়ামিনের সাথে বন্ধন গঠন করবে না। তো অ্যাডেনিন যতগুলো থাকবে থায়ামিন ততগুলো থাকবে, যেন বলতেছে দেখো অ্যাডেনিন থায়ামিন সমপরিমাণ থাকে। সেমভাবে গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ধন গঠন করবে না, ত্রিবন্ধন। সো গুয়ানিন যতগুলো থাকবে সাইটোসিন ততগুলো থাকবে। ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডেনিন এবং থায়ামিন, সমপরিমাণ গুয়ানিন এবং সাইটোসিনের নীতিমালাকে চার্জ অফ রুলস বলা হয়। এই যে ডিএনএতে যতগুলো অ্যাডেনিন থায়ামিন থাকবে, যতগুলো গুয়ানিন সাইটোসিন থাকবে, এটাকে চার্জ অফ রুলস বলা হয়। তো নাইট্রোজেনাস ক্ষারকের অর্ধেক হবে পিউরিন, অর্ধেক হবে পাইরিমিডিন। এই যে আমরা জানি নাইট্রোজেনাস ক্ষারক যতগুলো থাকবে তার অর্ধেক হবে অ্যাডেনিন, গুয়ানিন, তার অর্ধেক হলো সাইটোসিন, থায়ামিন, ঠিক আছে। মানে পিউরিন এবং পাইরিমিডিনের কথা বলতেছে আর কি। তো কিন্তু বন্ধন গঠন হবে দেখো, এই যে পিউরিন এবং পাইরিমিডিন না, পিউরিনের অ্যাডেনিনের সাথে পাইরিমিডিনের থায়ামিনের বন্ধন গঠন হয়, পিউরিনের গুয়ানিনের সাথে পাইরিমিডিনের সাইটোসিনের বন্ধন গঠন হয়, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি ডাবল হেলিক্স মডেলটা পড়ি। তাহলে আমরা মূলত একটা মডেল পড়বো, ডিএনএর মডেল। এটাকে আমরা ওয়াটসন ক্রিকের ডিএনএ মডেল বা ডাবল হেলিক্স মডেল বলি। ডাবল হেলিক্স মানে কি, ঘূর্ণন। তাহলে এটা 2টা ঘূর্ণনের মডেল এক কথায়, হ্যাঁ, 2 ঘূর্ণনের মডেল, এই জন্য এটাকে ডাবল হেলিক্স মডেল বলতেছি। তাহলে শুনি কি বলেন, যে ডিএনএ হলো 4 প্রকার নিউক্লিওটাইড দ্বারা গঠিত পলিমার। তাহলে কয় প্রকার নিউক্লিওটাইড এখানে পাবা, 4 প্রকার নিউক্লিওটাইড। পলিমার মানে কি, অনেকগুলা পরস্পর যুক্ত থাকবে। জানা যায় নিউক্লিওটাইড সময়ের রাসায়নিক গঠন, ডিএনএ অম্লীয়। তো এখানে আমরা ফসফেট গ্রুপ উন্মুক্ত থাকবে, চার্জ অফ ডাটা অনুযায়ী অ্যাডেনিনের সমপরিমাণ থায়ামিন পাবা, গুয়ানিনের সমপরিমাণ সাইটোসিন পাবা। এরপর হচ্ছে কি, আমাদের এক্স রে ক্রিস্টালোগ্রাফি থেকে এখানে আমরা যে আণবিক দূরত্ব এগুলো পাবা, লাগবে না তো। এবং আমরা এখানে কী পাবো, যে সম্পূরক বা কমপ্লিমেন্টারি চেইন, মানে চেইন পাবো। আইডেন্টিক্যাল না, সম্পূরক চেইন। মানে ধরো যে একটা স্ট্রেন পাবেন এখানে, এটা যদি তোমার একটা মূল চেইন হয়, এটা সম্পূরক চেইন হলে এরকম একটা পাবা, ঠিক আছে। মানে একটা অপরটার কি কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। তাহলে এই জন্য এই যে ওয়াটসন এবং ক্রিকে আবিষ্কারের জন্য তারা নোবেল পুরস্কার পায়। এখন আসা আমরা এই ওয়াটসন ক্রিকের যে ডাবল হেলিক্স ডিএনএটা পড়ি। এটা তোমার এইচএসসি পরীক্ষা আসবে, চিত্রসহ ভালো মতো করে আঁকতে জানতে হবে, পারতে হবে, ঠিক আছে। খেয়াল করো, প্রথম কথা হলো ডিএনএ দ্বিসূত্রক। হ্যাঁ, আমি একবার এখানে পড়াই যাচ্ছি, এরপর আমি চিত্রগুলো বোঝাই দিচ্ছি। ডিএনএ কেমন, দ্বিসূত্রক। তাহলে এখানে কয়টা সূত্র পাবা, এই যে 2টা সূত্র পাবে, এরকম কয়টা সূত্র, 2টা সূত্র। আচ্ছা, ডান থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির মতো। তাহলে বাম থেকে ডান না, কিন্তু ডান থেকে বাম, এই যে দেখো ডান থেকে বাম দিকে ঘুরবে এটা, মানে এটা তোমার এই যে খাতা আঁকছে তো এই জন্য এমন দেখতে পাচ্ছ। 3Dতে দেখলে ডান থেকে বাম দিকে ঘোরানোর মতো দেখবা, এই জন্য ডাবল হেলিক্স, 2টা হেলিক্স পাবো যেহেতু দ্বিসূত্রক। সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী। একটু খেয়াল করো তো, এ প্রান্তটার নাম কি 5 প্রাইম, এ প্রান্তটার নাম কি 3 প্রাইম। মানে হলো এটা এদিকে যাচ্ছে গেলে, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে যাচ্ছে। তাহলে দেখো বিপরীতমুখী না, এবং প্রার্থনাগুলো দেখো বিপরীতমুখী। এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। বিপরীত দিকে দেখো, এটা 3 প্রাইম, এদিকে 5 প্রাইম। এই যে দেখো খেয়াল করো, এদিকে ফাইলে 5 প্রাইম,
আর এদিকে কি পাচ্ছ 3 প্রাইম, বিপরীত না? আর এদিকে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম, তীর চিহ্নগুলো খেয়াল করে এটার দিকে যাচ্ছে, এটার দিকে যাচ্ছে, তাহলে বিপরীতমুখী মুখ হবে কেমন, এটা ডিরেকশন কেমন, বিপরীতমুখী। এই যে একটি বিপরীতমুখী এবং 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, আর অপরটি হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম দিকে, বুঝছো? মানে একটা হচ্ছে তোমার 3 থেকে 5, এই যে এটা এই চেনটা খেয়াল করো, এটা হচ্ছে 5 থেকে 3 এর দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে এই যে মানে এটা তোমার এই যে 5 থেকে 3 এর দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে 3 5 এটা হচ্ছে তোমার এই যে 5 থেকে 3 এর দিকে যাচ্ছে, তবে উল্টা দিকে, ঠিক আছে? গেল। সূত্র দুটা তৈরি হয় ডিঅক্সি রাইবোজ সুগার এবং ফসফেট গ্রুপের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার ফসফেট গ্রুপ, এই যে আমরা এগুলো এখন দেখব ডিঅক্সি রাইবোজ সুগার ফসফেট গ্রুপ কীভাবে যুক্ত হচ্ছে নিউক্লিওটাইডগুলো। এরপরে সূত্র দুটির মাঝে প্রতিটি গ্যাপ তৈরির জন্য নাইট্রোজেন গঠিত বেস থাকে। আচ্ছা, এগুলো আমি একবার পড়ায় দিই, তারপর চিত্র দেখলে তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সূত্র দুটির মাঝে কী পাবা তুমি, ওই যে গ্যাপ তৈরির জন্য কী পাবা, নাইট্রোজেন গঠিত বেস পাবা। আচ্ছা, নাইট্রোজেন গঠিত আমরা বেস পাবো, ওই যে আমরা পড়ি নেই যে ছোটোবেলায় যে মাঝখানেই পেয়ে পাবা অ্যাডেনিন থায়ামিন, তারপর অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন এভাবে পাবা, এটাই বলতেছে আর কি। ফসফেট গ্রুপ যুক্ত হয়ে ডিঅক্সি রাইবোজ সুগারের এত কার্বনের সাথে তোমার 3 এবং 5 নম্বর কার্বনের সাথে ক্ষারকগুলো ডিঅক্সি রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত। ফসফেট গ্রুপ যুক্ত থাকে ডিঅক্সি রাইবোজ সুগারের 3 ও 5 কার্বনের সাথে। তাহলে দেখো আমরা ফসফেট গ্রুপ কার সাথে যুক্ত পাবো, রাইবোজ সুগারের 3 এবং 5-এর সাথে যুক্ত পাবো। এই যে একটু আগে বলে আসছি 3 নাম্বার এবং 5 নাম্বারের সাথে কি পাবো, এটা তোমার যুক্ত থাকবে ফসফেট গ্রুপটা। ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সি রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে। ক্ষারক মানে যে পিউরিন, পাইরিমিডিন আমাদের যেটা আছে, এগুলা তোমার এর সাথে যুক্ত থাকে। একটু খেয়াল করো, আমি চিত্রে দেখাই, তারপর ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো এটা হচ্ছে 5 নম্বর কার্বন, এই যে 5 নম্বর কার্বনের সাথে একটা পাইছো ফসফেট গ্রুপ, ওকে। আর এদিকে দেখো 3 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনের সাথে একটা পাইছো ফসফেট গ্রুপ, ওকে। তাহলে এই যে এদিকে 5 নম্বর কার্বনের সাথে পাচ্ছি, আর এদিকে 3 নম্বর কার্বনের সাথে পাচ্ছি, ওকে। আর এদিকে দেখো আমরা 5 নম্বর কার্বনের সাথে পাচ্ছি, তাহলে 3 5 অলওয়েজ কার সাথে পাবা, এই যে এদিকেও যুক্ত থাকবে, মানে দেখায় নেই আর কি, ঠিক আছে, মানে এদিকে দেখায় নেই তোমাকে। আর একটু নিচের দিকে দেখো, এই যে এটা হচ্ছে তোমার এই 3 নম্বর কার্বন, দেখো 3 নম্বর কার্বনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত পাচ্ছ, আর এদিকে 5 নম্বর কার্বনের সাথে আরেকটা ফসফেট গ্রুপ যুক্ত পাচ্ছ, এগুলো ভুলা যাবে না, হ্যাঁ। 3 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ, উল্টাপাল্টা হলেই ভুল হবে। এই যে 3 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ, 3 নম্বর কার্বনের সাথে ফসফেট গ্রুপ, আর এদিকে 5 নম্বর কার্বনের সাথে তোমার ফসফেট গ্রুপ যুক্ত পাচ্ছি, ওকে। আরেকটা কি বলছে, 1 নম্বর কার্বনের সাথে কি যুক্ত থাকে, পিউরিন পাইরিমিডিন মডেল। একটু খেয়াল করো, এটা থেকে এখান থেকে গণনা শুরু করবা, 1 2 3 4 5, হ্যাঁ এই 5, এটা কার্বন সংখ্যা তো গুনতে পারো, যদিও তোমরা জৈব যৌগ পড়ো না এখনও। কার্বন সংখ্যা গোনা শুনো, এইভাবে করে কার্বন সংখ্যাগুলো গুনবা, প্রতিটা কোণে একটা করে কার্বন, 1 2 3 4 এই 5, এখানে একটা কার্বন দেখতে পাচ্ছ না, এটা হলো 5 নাম্বার কার্বনটা আর কি, হ্যাঁ 5। তাহলে এটা 1 নাম্বার, দেখো 1 নাম্বারের সাথে কে যুক্ত আছে, এই যে পিউরিন পাইরিমিডিন মডেলটা যুক্ত আছে, এই যে তোমার এখানে থায়ামিন যুক্ত আছে, মানে হলো খারটা যুক্ত আছে থায়ামিন। সেমভাবে দেখো প্রত্যেকটা 1 নাম্বারের সাথে এদিকে যুক্ত আছে, এই যে 1 নাম্বারের সাথে এদিকেও খেয়াল করো, এদিকেও সেম ঘটনা ঘটবে আর কি, এদিকে আমরা সেম দেখব। এই যে দেখো এদিকে 1 2 3 তারপর 4 5, 5 নাম্বারের সাথে এদিকে আমরা তোমার পাচ্ছি, এই যে ফসফেট গ্রুপটা পাচ্ছি, আর 1 নাম্বার কার্বনের সাথে কাকে পাচ্ছি, এই যে তোমার অ্যাডেনিনকে পাচ্ছি, কেমন। তাহলে 1 নাম্বার কার্বনের সাথে অলওয়েজ ক্ষার, 3 এবং 5-এর সাথে ফসফেট গ্রুপ, ঠিক আছে, এটা মনে রাখলেই চলবে। 1 নাম্বারের সাথে কি এই যে এগুলো ভোলা যাবে না, এগুলো আমরা মানে চিন্তা ভাবনা করে আঁকতে হবে, কয়েকবার আঁকলে তোমাদের এটা একদম হাতে চলে আসবে। তাহলে দেখো আবারও বলতেছি, এটা 3 এবং 5-এর সাথে কাকে যুক্ত পাচ্ছ, এই যে ফসফেট গ্রুপ, তাহলে 35 সাথে ফসফেট, 35 ফসফেট 35 ফসফেট 35 ফসফেট, 3 5-এর সাথে ফসফেট। আর 1-এর সাথে কি ওই যে আমাদের ক্ষারকগুলা, মানে অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন, এগুলো থাকবে 1-এর সাথে, হ্যাঁ সহজ বিষয় না। 35-এর সাথে কি ফসফেট, আর 1-এর সাথে বাকিগুলা গেল। আর সূত্রকের বাইরের দিকে আমরা ভিতরের দিকে ফসফেট নাইট্রোজেন ক্ষারক এগুলো পাবো। আচ্ছা, আমাদের মেন কাজ, মেন পয়েন্ট হচ্ছে 5 নাম্বার, এটাই মূলত একটু অসুবিধা হয়। আবার আসো, ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন। আর অ্যাডেনিনের সম্পর্ক হচ্ছে থায়ামিন, মানে অ্যাডেনিনের সাথে থায়ামিন যুক্ত হবে, গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হবে। একটি সূত্রের অ্যাডেনিন সূত্রের থায়ামিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, যে অ্যাডেনিন থায়ামিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, আর গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। এরপর আসো, ডিএনএ অণুর 2টি সূত্র, একটু ওয়েট করো তো,
তাহলে দেখো অ্যাডেনিনের সাথে থায়ামিন 2 বন্ধনের সাথে যুক্ত হবে, গুয়ানিন সাইটোসিন 3 বন্ধনের মধ্যেও যুক্ত হবে। এরপরে হচ্ছে প্রতিটি প্যাচের ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, মানে তোমার প্রতিটি প্যাচ এর টোটাল দৈর্ঘ্য কত 34 অ্যাংস্ট্রম। আর এখানে প্রতিটি প্যাচের মধ্যে নাইট্রোজেনযুক্ত বেস, প্রতিটি প্যাচে নাইট্রোজেনযুক্ত বেস থাকবে কয়টা 10টা, মানে 10টা ধাপ থাকবে। তাহলে প্রতি ধাপের দূরত্ব কত, প্রতি ধাপের দূরত্ব হবে তোমার 3.4 অ্যাংস্ট্রম, 10 দ্বারা ভাগ করে দিবা। টোটাল দূরত্ব যদি 34 অ্যাংস্ট্রম হয়, মাঝখানে যদি 10টা ধাপ থাকে, প্রতি ধাপের দূরত্ব 3.4 হবে। আর ব্যাস কত 22 অ্যাংস্ট্রম। আর এখানে আমরা অসম্পূর্ণ বাইরের দিকে একটি গভীর খাঁজ পাবো, আর অগভীর খাঁজের সৃষ্টিগুলো দেখবো আমরা। মনোনিউক্লিয়ারের সংখ্যা 10 জোড়া, প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইড কয়টা পাবো 10 জোড়া পাবো, 10টা তোমার 20টা পাবা আর কি। এগুলো আমরা দেখতেছি মনোনিউক্লিওটাইড কয়টা থাকতেছে, এদিকে 10টা এদিকে 10টা, টোটাল 10 জোড়া পাবা আর কি, 20টা। প্রতিটা পেয়েছে হাইড্রোজেন বন্ডের সংখ্যা 25টা, আণবিক ওজন এত হয়। তাহলে আমরা সেই চিত্রতে দেখে শেষ করে দিচ্ছি, খেয়াল করো চিত্রটা ভালো মতো করে বুঝো। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা তোমার শুরুতে নাইট্রোজেন গঠিত ক্ষারক, কেমন, এই যে এটা হচ্ছে একটা কি নাইট্রোজেন গঠিত ক্ষারক। তুমি আঁকার শুরুই করবে এটা দিয়ে, এই যে এটা কি, এটা হচ্ছে তোমার এটা বড় চিত্রটা বুঝে গেলে তুমি এটা বুঝে যাবা। এটা হচ্ছে কি একটা থায়ামিন, নাইট্রোজেন গঠিত কি ক্ষারক, থায়ামিন আঁকলা। তো থায়ামিনের সংকেত থাকছে আর কি এখানে, খেয়াল করো থায়ামিনের সংকেত একটু প্র্যাকটিস করলে তুমি পারবা। এই যে 1টা 2টা, তারপর 3টা 4টা 5টা কার্বন দিবা, ঠিক আছে, কয়টা কার্বন দিবা 5টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন দিবা, এবং 2টা কার্বনের সাথে 2 দিকে নাইট্রোজেন লাগাই দিবা। এটা হচ্ছে তোমার থায়ামিনের সংকেত। আর বাকিগুলোতে হাইড্রোজেন বসাই দিবা, এবং এদিকে 2টা অক্সিজেন যুক্ত থাকবে বাকি তোমার কার্বনের সাথে। তাহলে এটা হচ্ছে থায়ামিনের সংকেত। থায়ামিনের সংকেতটা তোমাকে একটু মাথায় ঢুকাইতে হবে কষ্ট করে। তাহলে থায়ামিন আঁকলা, এবং এদিকেও তুমি থায়ামিনের সাথে কাকে দিবা, আমরা জানি থায়ামিনের সাথে কে যুক্ত হয়, অ্যাডেনিন, কিন্তু থায়ামিনের সাথে কে যুক্ত হয়, অ্যাডেনিন, কারণ অ্যাডি। তাহলে এটা হচ্ছে পিউরিন গ্রুপের, এটা হচ্ছে প্যারিমিডিন গ্রুপের। এই যে পিউরিন গ্রুপ প্যারিমিডিন গ্রুপ, এত কিছু না ভাবলেও চলবে। তুমি থায়ামিনের সাথে অ্যাডেনিন দিবা, গুয়ানিন আঁকলে সাইটোসিন দিবা। তাহলে এবার এখানে অ্যাডেনিনটা আঁকবা, অ্যাডেনিন, ঠিক আছে। অ্যাডেনিনের ক্ষেত্রে দেখো এই যে সেম, আমরা অনেকটা একই। তো এখানে আমাদের ওই যে সেম, মানে ওই কার্বন হাইড্রোজেন সংখ্যাগুলো একটু ভিন্ন থাকবে, এগুলো একটু জাস্ট তুমি করবা। এত বিস্তারিত লাগবে, এত বিস্তারিত লাগবে না আসলে, বুঝছো, এত বিস্তারিত লাগবে না, জাস্ট আমি একবার দেখাই দিই। তুমি আর থায়ামিন তারপর অ্যাডেনিন এগুলোর সংখ্যা জানতে হবে না, মানে এগুলো আঁকতে হবে না। তুমি আগে বুঝো এখানে কী আছে, থায়ামিন আছে, এখানে কী আছে, অ্যাডেনিন আছে, এ দুটো পরস্পরের সাথে যুক্ত হবে। এই যে 2টা হাইড্রোজেন বন্ধের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হইলো। আর এদিকে তোমার অ্যাডেনিনের সাথে, এখানে তোমার আমরা উপরের চিত্রে যাই, উপরের চিত্রে সহজভাবে বুঝতে পারবো। এই যে এটা খেয়াল করো, তাহলে এখানে কি আঁকছো, শুরুতে কাকে দিছো, অ্যাডেনিন, তারপর কাকে দিছো, থায়ামিন। তাহলে অ্যাডেনিনের সাথে কাকে দিবে, থায়ামিনকে দিবা। আর এখানে 2টা পরিপূরক তোমার হাইড্রোজেন বন্ধন থাকবে, শেষ। এবার আসো তুমি, এটা হচ্ছে তোমার, এই যে এগুলো আঁকতে হবে অবশ্যই। এটা হচ্ছে তোমার কি, আমাদের একটা নিউক্লিওটাইড। এটা কি, এটা হচ্ছে তোমার এই যে নিউক্লিক অ্যাসিড, আমাদের যে নিউক্লিক অ্যাসিডই তো মনে হয় কি, হ্যাঁ। তাহলে এটার সাথে আমরা কাকে দিব, এই যে নিউক্লিক অ্যাসিডের সাথে কাকে দিব, দেখো এই যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা তোমার মানে নিউক্লিওসাইড হবে আর কি, যেহেতু ফসফরাস যুক্ত আছে, নিউক্লিওসাইড বলতে পারো। তো আমরা এখন তোমার পুরোটার সাথে, মানে এটা হচ্ছে তোমার আমাদের আলাদাভাবে যদি বলো আর কি, পেন্টোজ সুগার বলতে হবে, মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, মানে ডিঅক্সিরাইবোস বলতে হবে। তারপর আলাদাভাবে ফসফেট, 2টা মিলে কি বলতে পারবা, ওই যে আমাদের তোমার আলাদাভাবে পুরো এই 2টাকে একসাথে নিউক্লিওসাইড বলবা, দেন এটা সহযুক্ত হলে নিউক্লিওটাইড বলবা। কথা বুঝছো? আমি আবারও বলি, নামগুলো একটু ক্লিয়ার করো। এটার নাম কি স্পেসিফিকলি আলাদাভাবে রাইবোস সুগার, বা স্পেসিফিকলি ডিঅক্সিরাইবোস সুগার, ডিঅক্সিরাইবোস সুগার। এটার নাম কি, ক্ষারক, মানে হলো তোমার এই যে ক্ষারক বলি বাংলা, ইংরেজি বাংলায় ক্ষারক। তাহলে এটা এবং এটাকে একসাথে কি বলবা, নিউক্লিওসাইড। এগুলো বলা যাবে না, হ্যাঁ, এগুলো একদম বেসিক। নিউক্লিওসাইড গেল। এই 2টার সাথে যখন তুমি উপরে ফসফেটটা যুক্ত করে দিবা, এই ফসফেট যুক্ত হয়ে গেল, তখন তাকে বলবো নিউক্লিওটাইড। এটাকে কি বলবো এখন, নিউক্লিওটাইড। কথা বুঝছো? আমি লিখে দিছি কিন্তু, রেকর্ডে দেখে নিবা। তাহলে স্পেসিফিক লেটার নাম কি বলবা, ডিঅক্সিরাইবোস। স্পেসিফিক লেটার নাম কি বলবা, ডিঅক্সিরাইবোস। কয় কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট একটা সুগার। খেয়াল করো, 1 2 3 4 5, প্রত্যেকটা কোণা মানে এক একটা কার্বন। আচ্ছা, এরপরে আমরা
দেখতে পাচ্ছি এটার সাথে যখন অ্যাডেনিন যুক্ত হলো তাকে আমরা কি বলতেছি, আমি আগের পরেগুলো আবার রিভিউ দিচ্ছি। এটার সাথে যখন অ্যাডেনিন যুক্ত হলো মানে বেস যুক্ত হলো, ক্ষার যুক্ত হলো, তখন তাকে নিউক্লিওসাইড বলবা। এই পুরোটার সাথে যখন আবার ফসফরাস যুক্ত হয়ে গেলো তখন তাকে নিউক্লিওটাইড বলবা। আচ্ছা, এবার আমরা তোমার বিস্তারিত পড়াতে যাই, খেয়াল করো। তাহলে শুরুতে তুমি একটা কি আঁকবা, এখানে ওই যে 5 কার্বন বিশিষ্ট একটা ডিঅক্সিরাইবোজ সুগার আঁকলা, এবং এখানে প্রতিটা কোণা সমান একটা কার্বন, এই যে 1 2 3 4, এইখানে একটা কোণা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5। ওকে, আমরা কি বলছি, 53 দিয়ে মনে রাখতে বলছি না? 53 এর সাথে কে যুক্ত হয়, তোমার ফসফরাস যুক্ত হয়। তাহলে দেখো এই 5 নাম্বার কার্বনের সাথে এদিকে একটা গোলা করে ফসফরাস দিছো না, আবার এদিকে 3 নাম্বার কার্বনের সাথে এদিকে একটা গোলা করে ফসফরাস দিছো না। ওকে, তাহলে 5 নাম্বার কার্বনের সাথে গোলা করে ফসফরাস, 3 নাম্বার কার্বনের সাথে গোলা করে কি দিলা, ফসফরাস দিলা। আচ্ছা, এরপর আসো এদিকে 1 নাম্বার কার্বনের সাথে কি, ওই যে আমাদের বেস বা ক্ষার, মানে এখানে যেটাই থাকুক 1 নাম্বার কার্বনের সাথে বেস বা ক্ষার যুক্ত হবে বললাম। তাহলে একের সাথে কে যুক্ত হবে, ক্ষারক যুক্ত হবে। এই ইনফো দুটা মাথায় রাখতে পারলেই তোমার কাজ ক্লিয়ার, ঠিক আছে। 53 বা 35-এর সাথে কি যুক্ত করবা, ফসফেট গ্রুপ, আর একের সাথে ক্ষার মানে অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন যেটাই হোক যুক্ত হলো। সেমভাবে এদিকে থাইমিন এবং এদিকেও সেম। দেখো এদিকে আমাদের তোমার এই যে আগের মতোই কি আঁকবো, এই যে এখানে তোমার এই ডিঅক্সিরাইবোজ সুগার, এই যে 1, তারপর 2 3 4 5, এবং খেয়াল করবা এটা যে ডিরেকশন আঁকতেছো এটা হচ্ছে উপরের দিকে অক্সিজেন না, মানে হলো তোমার 5 প্রান্ত উপরের দিকে, এই যে 5 কার্বনটা উপরের দিকে আছে, 5 নাম্বার কার্বনটা। আর এখানে ঠিক উল্টা, দেখো এখানে অক্সিজেনটা নিচে পাঠাই দিছো, 5 কার্বনটা নিচে নিয়ে আসছো। অন্যদিকে এখানে 3 কার্বনটা দিকেছো নিচে, আর এদিকে 3 কার্বনটা দিবে উপরে, এই জন্য 3 প্রান্ত উপরে লিখে রাখছে, ঠিক আছে। এবার আসো আমরা আগের মতোই সেম হিসাব নিকাশ, এই যে ফসফরাস যুক্ত করবো কার সাথে, 3 এবং 5-এর সাথে। তাহলে এদিকে একটা ফসফরাস যুক্ত হবে, দেয় না আর কি, এদিকে 1 নাম্বার কার্বন এটা ফসফরাস যুক্ত হবে, ঠিক আছে। বাকিগুলো সেম। এবার আসো বুঝে গেছে ইতিমধ্যে, দ্বিতীয় নম্বরে আবার বুঝাই দিই, খেয়াল করো। এটা হচ্ছে আরেকটা কি বললাম, এই যে তোমার সেম ডিঅক্সিরাইবোজ সুগার, সবগুলো একই। একটা যদি ঘর তুমি আঁকতে পারো না, বাকি সবগুলো একই, জাস্ট এখানে অ্যাডেনিনের সাথে থাইমিন, গুয়ানের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, এবার এগুলো চেঞ্জ করে যাবে, আর কিচ্ছু নেই, হ্যাঁ, বাকিগুলো সব সেম। তাহলে আসো এখানে আবার কি করবা, এই যে এখানের সাথে কি দিবা, আরেকটা ডিঅক্সিরাইবোজ সুগার আঁকবা। এই যে এখানে আবার নাম্বারগুলো দেয় না, 1 2 3 4 5, এই যে 5 নাম্বারের সাথে ফসফরাস যুক্ত করবা, এদিকে 3 নাম্বারের সাথে ফসফরাস যুক্ত করবা, এই যে এদিকে মূলত জয়েন হয়ে যাবে, এদিকে 3 এবং এদিকে 5 সাথে জয়েন হয়ে যাবে, 35 53 এগুলো জয়েন হইতেই থাকবে। আর এদিকে একের সাথে গুয়ানিন যুক্ত করে দিবা, শেষ। আর এদিকে উল্টা করে আঁকবা, উল্টা করে এসে এই যে দেখো এটা হচ্ছে তোমার, দেখো উল্টা করে আঁকলে এটা হচ্ছে 1 2 3 4, আর দিয়ে হচ্ছে 5, এই 5-এর সাথে ফসফরাস যুক্ত করলা, 3-এর সাথে ফসফরাস যুক্ত করলা, মেলাতে পারছো। আর এদিকে হচ্ছে তোমার এই যে এটা হয়ে যাবে, গেল। পরবর্তীতে আসো আবার কি আঁকবা, এই যে ডিঅক্সিরাইবোজ সুগার আঁকবা। ডিঅক্সিরাইবোজ সুগারের দেখো এটা আমরা যদি নাম্বারিং করি 1 2 3 4 5, এই যে 5-এর সাথে ফসফরাস যুক্ত করলা, 3-এর সাথে ফসফরাস যুক্ত করলা, আর একের সাথে সাইটোসিন যুক্ত করলা, শেষ। এখন সাইটোসিন দিলে এখানে গুয়ানিন দিবা। আচ্ছা, কার সাথে যুক্ত করবে গুয়ানিনটা, উল্টা করে আবারও ডিঅক্সিরাইবোজ সুগার রাখবা। তাহলে এদিকে 1 2 3 4 5, এই যে 5-এর সাথে ফসফরাস যুক্ত করবা, 3-এর সাথে ফসফরাস যুক্ত করবা উপরে, শেষ। এবার আসো পরেরটাতে সেম, এখানে তুমি আবারও কি আঁকবা, ডিঅক্সিরাইবোজ সুগার রাখবা। আবার নাম্বারিং করো 1 2 3 4 5, 5-এর সাথে ফসফরাস যুক্ত করবা, আর এদিকে 3-এর সাথে ফসফরাস যুক্ত করবা, ঠিক আছে। আর এদিকে একের সাথে থাইমিন যুক্ত করবা, থাইমিন দিলে এখানে কি দিবা, অ্যাডেনিন দিবা। তাহলে এখন উল্টা দিক করে আঁকবা সেমভাবে। তাহলে উল্টা দিক করে রাখলে 1 2 3 4 4 5, এই যে 5-এর সাথে ফসফরাস যুক্ত করবা, এদিকে উপরে 3-এর সাথে ফসফরাস যুক্ত করবা, আর এদিকে তো যুক্তই আছে, শেষ। এভাবে করে হতে থাকবে মূলত, বুঝছো। তাহলে চলে গেল, এটা অনেক বোঝার, হ্যাঁ, অনেক ভালো মতো করে বুঝবে। এই যে এখানে বললামই তো, এইগুলো এখানে আবার রাখছে কালারফুল করে, ঠিক আছে। এই যে এখানে একটা তুমি কি আঁকবা, এটা কি, এটা হচ্ছে তোমার একটা ডিঅক্সিরাইবোজ সুগার, রাইবোজ সুগারের এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এদিকে 5 নাম্বার কার্বন। এই যে 5 নাম্বার কার্বনের সাথে মানে আবার উল্টা করে আঁকছে এটা, হ্যাঁ, এদিকে উল্টা করে আঁকবা, এদিকে 3 নাম্বার দিবা। তাহলে উল্টা করে আঁকলে সেম ঘটনা করবে। তাহলে আমরা আগেরটা ফিল আপ করি। এই যে আমাদের ওইদিকে কি ছিল আগে, ওইদিকে 5 প্রান্ত ছিল না, বাট ওইখানে যেটা আঁকছে ওইখানে এদিকে 3 প্রান্ত দেওয়া আছে, ঠিক আছে। মানে এদিকটা আঁকা আঁকছে, তুমি ইচ্ছা মতো যে কোনো একটা আঁকলেই হবে। এদিকটা এদিকে আঁকছে, এদিকটা এদিকে আঁকছে, ঘুরে ফিরে একই কথা, ঠিক আছে।
তো এভাবে করে লাস্টেও গিয়েও একই ঘটনা হবে এবং লাস্টে গিয়ে তুমি দেখতেই পারবা তোমার এদিকে 3 প্রান্তটা খালি পড়ে গেছে আর এদিকে 5 প্রান্তটা খালি পড়ে গেছে, অটোমেটিক্যালি এটা হবেই। ঠিক আছে, এভাবে করে তুমি যে কোনো জায়গায় শেষ করতে পারো। তুমি চাইলে 2-3টা আঁকতে পারো, 4টা-5টা আঁকতে পারো, হ্যাঁ। এটা আঁকতে পারলেই মোর দেন ইনাফ। এরপরে তুমি এগুলো তো জানো, এগুলো 9-10 আঁকছো, এই যে সুন্দর মতো করে পেন্সিল দিয়ে সুন্দর মতো করে আঁকবা, হ্যাঁ। এগুলো তোমার সাথে ভালো জানবা। আর এখানে কি বলছে যে গৌণ কাজ মুখ্য কাজ, খেয়াল করো যখন তুমি এখানে আঁকতেছো, এই যেখানে কি তৈরি হলো, একটা কাজ তৈরি হলো না, এটাকে বলবো গৌণ কাজ। আর এখানে একটা বড় কাজ তৈরি হলো না, এই যে এই জায়গায় একটা বড় কাজ তৈরি হলো না, এটাকে বলবো মুখ্য কাজ। এই যে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে কি মুখ্য কাজ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা। ঠিক আছে, আমরা নেক্সট দিন ডিএনএ রাসায়নিক গঠন অলমোস্ট পড়ে ফেলছি ইতিমধ্যে। নেক্সট দিন আরএনএটা পড়বো। এখানে রাসায়নিক গঠন ইতিমধ্যে পড়ে ফেলছি, যে ফসফরিক অ্যাসিড থাকে, নিউক্লিওসাইড থাকে, নিউক্লিওসাইডটা বললাম কীভাবে গঠিত হয়েছে, 5 কার্বন ডিঅক্সিরাইবোজ সুগার, এই যে ফসফরিক অ্যাসিড নাইট্রোজেন গঠিত ক্ষারক পাইছি। ডিএনএর কাজগুলো পড়বা, গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, যেভাবে সকল বৈশিষ্ট্য ধারণ করে, নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, বংশ পরম্পরা স্থানান্তর করে, জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে, এগুলো পড়বা। এগুলো সবই গুরুত্বপূর্ণ, ডেন্টালে আসছে, মেডিকেলে আসছে, এইচএসসিতে আসছে। ডিএনএ কীভাবে কাজ করে, ডিএনএর গুরুত্বপূর্ণ বা তাৎপর্য, ডিএনএর নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে কোষ বিভাজনের সময়। প্রতিলিপি মানে তো বুঝছো, ডিএনএ টু ডিএনএ তৈরি করা, তারপর ডিএনএ থেকে কী তৈরি হয়, আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে কী তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। এই যে দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাকে আমরা কী বলি, রেপ্লিকেশন বলি। ডিএনএ থেকে আরএনএ তৈরি করাকে আমরা কী বলি, ট্রান্সক্রিপশন বলি। আরএনএ থেকে প্রোটিন তৈরি করাকে কী বলি, ট্রান্সলেশন বলি। তাহলে দেখো যে ডিএনএ থেকে প্রতিলিপি পাচ্ছ, ডিএনএ থেকে প্রোটিন পাচ্ছ। ঠিক আছে, এই যে প্রোটিন তৈরি করাকে আমরা কী বলি, ডিএনএ তো ডিরেক্ট প্রোটিন তৈরি করবো না, আরএনএ থেকে প্রোটিন তৈরি করবো মূলত। এগুলো আমরা বড় বড় প্রসেস আছে, এগুলো পড়বো। তাহলে প্রোটিন তৈরি করে বলবা, জৈবিক সংকেত বহন করে বলবা, মিউটেশন ছাড়া কোনো পরিবর্তন হয় না, তারপর একটা জৈবিক সংকেত প্রেরক হিসেবে কাজ করে, হ্যাঁ। এগুলো একটু রিডিং দিবা আর কি। ঠিক আছে, রিডিং না, ভালো মতোই পড়তে হবে। নেক্সট দিন আমরা রাইবোনিউক্লিক অ্যাসিডটা পড়বো, মানে আরএনএ। আমাদের মূল কাজ কিন্তু ডিএনএটা আজকে শেষ করলাম। খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই জায়গাটা, এই জায়গাটা কয়েকবার করে দেখবা। এরপরেও যদি না বুঝো কালকে আবার বোঝাবো, সমস্যা নেই। ঠিক আছে।